বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, এবং আমার ডানে রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যে সময়টা 8ই আগস্ট থেকে এই পর্যন্ত আমরা পার করলাম, তাতে কি মনে হয় এই সময়ের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারকে মূল্যায়ন করবার সময় হয়েছে কিনা বা করা উচিত কিনা? মিস্টার আবু সাইদ খান। না, এত শীঘ্রই এটা মূল্যায়ন করা যাবে না, একটা সময়ের তো ব্যাপার আছেই। তবে হ্যাঁ, তো প্রতিদিনই তারা নিজেদেরকে খানিকটা গুছিয়ে নিচ্ছে, এবং তো বিভিন্ন ধরনের সমস্যার তো তাদেরকে মুখোমুখি হতে হয়েছে। একদিকে হচ্ছে সচিবালয় অর্থাৎ প্রশাসনে, পুলিশে উপরের দিকে মাথা নাই, তো শিক্ষকরাও ভিসি, প্রভিসি, ডিন তারাও বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছে। তো অর্থনীতিতে নাজুক পরিস্থিতি আছে। তো এই অবস্থার মধ্য দিয়ে তারা হাল ধরেছেন। তো জনগণ এর যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাও কিন্তু আকাশ ছোঁয়া। এই সরকারের কাছে মানুষ অনেক কিছুই প্রত্যাশা করে। বিগত সরকারের ভুল ভ্রান্তি তারা শুধরে নেবে, যে আবর্জনা তৈরি হয়েছে, জঞ্জালের স্তূপ, এটা সরিয়ে দেবে, এবং সঙ্গে সঙ্গে এখানে রাষ্ট্রের সংস্কার, যে সংস্কারের দাবিটা রাজপথে ছিল, যে দাবিটা স্লোগানে ছিল, যে ওই তো আমার মনে পড়ে 18 সালে বোধহয় যে নিরাপদ সড়কের আন্দোলন, সেখানে কিশোর কিশোরীরাও দেওয়ালে লিখেছিল রাষ্ট্রের মেরামত চাই। তো এই মেরামতটা, সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু এই সরকারের কাছে মানুষ প্রত্যাশা করছে। তো প্রত্যাশা অনেক, তো সেইটাকে করতে হলে তারপরে হচ্ছে যে এটা তো বুঝতে হবে যে দেশ তো রাজনীতিকরা পরিচালনা করে, অন্য পেশার লোকেরা এসে সেটাকে খাপ খেয়ে নিতে তো বেগ পেতে হবে। তবে ব্যাপারটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং দক্ষ লোক, এবং তিনিও সংগঠন এর মধ্য দিয়ে এনজিও হোক, একটা সংগঠন তো তিনি গড়েছেন, এবং সেই সংগঠন আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। এর বাইরেও বেশ কিছু অভিজ্ঞ লোক এখানে রয়েছে, অন্যরা সহযোগিতার হাত বাড়াচ্ছেন। তা আমার মনে হয় এটা সময় লাগবে, তবে এখানে ফেল করার কোনো সুযোগ নেই, কেন জাতি যেখানে এসে দাঁড়িয়েছে সামনের দিকে এগোতে হবে, এবং সেটাই হচ্ছে সময়ের দাবি, এবং এই সময়ের দাবি বর্তমান সরকার পূরণ করতে সমর্থ হবেন, এই আশা ধারণ করতে চাই, এই আশাবাদ রেখেই পথ চলতে চাই। জি, মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। জি, ধন্যবাদ বাংলাদেশের টকশোর পথিকৃৎ জিলুর ভাই, প্রথিতযশা সাংবাদিক আবু সাইদ খান, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। দেখুন, আমি এই কথাটার উপর সবচেয়ে জোর দিতে চাই, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই সরকারের সফলতার সাথে আমাদের টোটাল নেশনের একটা সফলতার সম্পর্ক আছে। আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা আওয়ামী লীগ সরকারকে বা পতিত নিষ্ঠুর স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি। এই তাড়ানোর পর যে সরকারটি প্রতিষ্ঠা করেছে, এতে আমাদের সবার অংশীদারিত্ব আছে, আমাদের সবার সমর্থন আছে, এটাই গোটা জাতি জানে। এবং গোটা জাতির যে সীমাহীন প্রত্যাশা, এটা প্রত্যাশা তাকে পূরণ কতটা করবেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা জায়গা আছে, সেটা হচ্ছে এটা একটা অ্যাডাপ্টিভ গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট এজেন্সিস অফ কি বলে বাংলাদেশ, এই টাইপের একটা গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট এজেন্সি, হ্যাঁ, ডেভেলপমেন্ট এজেন্সিস অফ বাংলাদেশ, অ্যাডাপ্টিভ একটা গভর্নমেন্ট। তো এনজিও সমিতির সরকার, এনজিওরা হচ্ছে সাধারণত, আমি এই আপনার এখানে এর আগেও অনেকে আলোচনা করেছেন, এনজিওরা হচ্ছে একটু রাজনীতি বিরোধী। তারপর এনজিওরা যতই বলেন যে প্রফিট করেন না, সবাই প্রফিট করেন, প্রফিট মাঙ্গার। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে দুর্বলতা আছে। আপনি দেখবেন একজন এই সরকারে যে দুইজন ভালো ফেস করতে পারেন, সাংবাদিক ফেস করতে পারেন, এর মধ্যে একজন হচ্ছেন রিজওয়ানা হাসান। তিনি তার পৈতৃক ভিটা হবিগঞ্জে গিয়ে সাংবাদিকরা যখন বলেছে এই সরকারের মেয়াদ কতদিন, তিনি একেবারেই ক্ষিপ্ত হয়ে বলেছেন যে মেয়াদ বলে এত উতালা হওয়ার কোনো কারণ নাই, মেয়াদ চলে যাচ্ছে না।
তো এই যে ক্ষিপ্ততা, এটা আপনি দেখবেন 111 গভর্নমেন্টের সময় আমাদের ব্যারিস্টার মইনুল হোসেনের মধ্যে দেখা যেত, কেউ যদি জিজ্ঞেস করতো নির্বাচনের কথা তো উনি খেপে যেতেন একেবারে, যে নির্বাচন মানেই তো আবার লুটপাট। না, শেষ পর্যন্ত 1 বছর পরে ওই গভর্নমেন্টকে উতালা হতে হচ্ছে যে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। তো এই জন্য আমি বলছি যে যে গভর্নমেন্টের সাথে আমাদের সকলের সফলতার সম্পর্কটি জড়িত, তারা কি করতে চান, আমরা সবাই সহযোগিতা দেওয়ার পক্ষে। তারা কি করতে চান, এই কাজটা করার জন্য কত সময় লাগতে পারে, কাজটা কিভাবে করতে পারেন, আমরা তো সবাই মতামত দিয়ে, পেছন থেকে মতামত দিয়ে, সামন থেকে মতামত দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। এইটুকুন পর্যন্ত আমি বলতে চাই। আরেকটা হচ্ছে যে আপনি দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন রাত থেকে যমদূত হয়ে নামবে যৌথ বাহিনী। কথাটা তো খুবই খারাপ। যৌথ বাহিনী ওরা আমাদের সন্তান, আমাদেরই দেশের নাগরিকদের সন্তান, তারা যমদূত হয়ে নামবে কেন? তারা অপরাধীদেরকে ধরবেন, অপরাধীদেরকে আইনের হাতে সুপর্দ করবেন। এখানে এদের তো কিলিং করার, খুন করে ফেলার তো কোনো সম্পর্ক নাই। অপরাধীদেরকে দমন করবেন, এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমি বলছি যে আবু সাইদ ভাই যেটা বলেছেন যে রাজনীতিবিদদের বহু সীমাবদ্ধতার মধ্যেও রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের যে ধরুন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও রাজনীতিবিদরা যেটা পারেন, এটা অন্য মানুষের দ্বারা এত সহজে হয় না। জি, আমি একটু মিস্টার আবু সাইদ খান, মিস্টার ঠাকুরের কথা সূত্র ধরে যদি বুঝতে চাই যে আপনি কি মনে করেন যে এই যে এরকম একটা সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত, তার কাজ কি হওয়া উচিত, কি তার করা উচিত, কি তার করা উচিত নয়? আচ্ছা, মানুষের তো প্রত্যাশা অনেক। তো আমি আগেই বলেছি যে মানুষ মনে করে বিগত দিনে সরকারের জঞ্জালটা সরাতে হবে এবং রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে। যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, তো সেখানে দেখা গেছে সেখানেও মানে দলকানারা ঢুকে পড়েছে। তো ভবিষ্যতে যদি এটা না হয়, এই জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, তাকে পুনর্গঠিত করা, সেখানে একটা নিয়ম নীতির মধ্যে, বিধির মধ্যে চলে আসা, যে কোন পদ্ধতিতে কিভাবে। কিন্তু সেই বিধিবিধান কে করবে এবং কিভাবে করবে? বিধিবিধান করলে যে পরে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা যে এটা মানবে, ফলো করবে, তার কি গ্যারান্টি? আচ্ছা, এই ব্যাপারে একটা হলো তার আগে তো তাহলে তো বলতে হবে যে এই সরকারের মেয়াদ কতদিন। আচ্ছা, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার ওই মানে সেই সময় দলনিরপেক্ষ সরকার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা সাংবিধানিক ভিত্তিটা কি। তখন উনি বলেছিলেন যে এর রাজনৈতিক গুরুত্ব আছে। সাংবিধানিক বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব আছে, অর্থাৎ সময়ের প্রয়োজনে তাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। তা আমারও মনে হয় জন আকাঙ্ক্ষায় তাদের দায়িত্ব নিতে হয়েছে এবং এর একটা জন আকাঙ্ক্ষা তো ধরেন জনগুরুত্ব আছে। ভোট দিয়েও কাউকে ক্ষমতায় পাঠিয়ে মানুষ তো অস্থির হয়ে যেতে পারে যদি সে ডেলিভার করতে না পারে। এখন এটা তো ধরেন আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় বা তারা যদি ডেলিভার করতে ব্যর্থ হন, তাহলে তো ভিন্ন চিত্র আমাদের দেখতে হবে। আচ্ছা, সুবিধাজনক দিকটা হচ্ছে যে আমাদের সমস্যাগুলো কিন্তু চিহ্নিত হয়ে আছে। জাতির সামনে কি সমস্যা, এটা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে গবেষণার মধ্য দিয়ে, বিভিন্ন রাজনীতিক আলাপ আলোচনা আপনি আমাদেরকে বলবেন যে 2-4টে সমস্যার কথা যেটা আপনি মনে করেন যে এরা করতে পারে এবং কিভাবে করতে পারে? না, যেমন কতগুলো জায়গাটা করার দরকার। যেমন অর্থনীতিটা, যেভাবে ব্যাংকগুলো লোপাট হয়ে গেছে, ব্যাংকগুলোকে এরা সংস্কার করতে পারে। ব্যাংকগুলোকে, যে ব্যাংকের যে নিয়ম নীতি ছিল কিংবা যে আইন ছিল, সেগুলোকে পরিবর্তন করতেই পারে। সেগুলোকে করা, এগুলো তো অনেক ক্ষেত্রে রুলস এবং প্রশাসনিক নির্দেশ দিয়ে অনেক কিছু করা সম্ভব। বিশ্ববিদ্যালয়গুলো অচল হয়ে পড়েছে, বিশ্ববিদ্যালয়গুলো যোগ্য লোকদেরকে খুঁজে নিয়োগ দিতে পারে। সচিবালয়কে পুনরায় সাজাতেই পারে, এটা কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করতে পারে। এখানে আইন কিংবা সংবিধান কোনো বাধা নয়। এমনকি সবচেয়ে বড় বিষয়, পুনর্গঠন বলতে কি মানে লোকবল অদল বদল করা, লোকজন না, তাছাড়াও যেমন এটা পদ্ধতিটা কি হবে, যেমন এখানে হচ্ছে দলের লোকদেরকেই করেছে। তো একটা
সেই ক্ষেত্রে ধরেন একটা সার্চ কমিটি হয়েছিল, কিংবা এই জাতীয় একটা কমিটি করে সেখানে যোগ্য লোকদেরকে খুঁজে বের করা সম্ভব। হ্যাঁ, এর আগে যোগ্য লোকদেরকে খুঁজে বের করা যেত না তা না, কিন্তু বের করার চেষ্টা হয়নি। তো সেখানে দেখা গেছে যে হ্যাঁ, অনুসন্ধান কমিটি নাম দিয়েছে, কিন্তু তার আগেই আপনি ইলেকশন কমিশনে কাকে দায়িত্ব দিবে, দুদকে কাকে দায়িত্ব দিবে, সব কিছু আগেই ঠিকঠাক থাকতো। অর্থাৎ সেটা সরকার কিংবা সরকার প্রধানের বিগত আমলে বলা যায়, আওয়ামী লীগের আমলে সরকার প্রধানের ইচ্ছাটাই ছিল প্রবল। উনি যাকে যেখানে দায়িত্ব দিতে চেয়েছেন সেটি দিতে পেরেছেন, তার কাছে একক ক্ষমতা ছিল। এবং বাংলাদেশ তো ছিল প্রধানমন্ত্রী শাসিত সরকার, ক্যাবিনেট সিস্টেম না। এখানে প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতা ছিল। প্রধানমন্ত্রী সরকার তার দলের প্রধান ছিলেন, সংসদীয় কমিটির প্রধান ছিলেন, প্রশাসনিক প্রধান ছিলেন, তো মানে এক্সিকিউটিভ হেড ছিলেন। এর বাইরেও যেটা ছিলেন যে অন্য জায়গাও তার প্রভাবটা, এমনকি আদালতের ক্ষেত্রেও আমরা দেখছি এক ধরনের প্রভাব সৃষ্টির চেষ্টা হয়েছে। তো সেগুলো অনেকটা স্পষ্ট হয়েছে, মানে সেটা জনগণের বুঝতে বাকি নেই যে আদালতের ওপরও অবৈধ হস্তক্ষেপ রয়েছে, চাপ রয়েছে। তো সেই সব ব্যাপারে একক ক্ষমতা এক ব্যক্তির কাছে ছিল। এবং সেইটা তো যদি এখন যেহেতু এই সরকারের কিংবা ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস এবং অন্য যাদের, তাদেরকে এই ধরনের নাই, তাদের এই ধরনের অভিলাষ নেই, এটা বোঝা যায়। তারা একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন, এটাই তাদের কথাবার্তায় প্রমাণিত হচ্ছে এবং মানুষও তাই আশা করে। অতএব এখানে আর নতুন করে কেউ পরিবারতন্ত্র, অর্থাৎ আর যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা আজকের সরকার, তারা তো পরিবারতন্ত্র তৈরি করবে না এবং তারা আর একটা ডাইনেস্টি তৈরি করার চেষ্টা করবেন না। অতএব সেই জায়গা থেকে তাদের কাছে অনেক ফ্রি হ্যান্ড আছে, তাদের অনেক হাত খোলা আছে যে তারা এই সমস্ত জায়গা সংস্কার করতে পারেন। সো মিস্টার ঠাকুর, আপনি তো আমি কতখানি অপটিমিস্টিক আপনি, এবং আমি একটু, আপনি তো কনস্টিটিউশনাল ল পড়ান। এই যে রিফর্মসের আলোচনা হচ্ছে, আবার কেউ কেউ মনে করেন এইভাবে আসলে রিফর্মস হবে না। আমি আপনাকে বলি যে এবং অনেকে মনে করেন যে কনস্টিটিউশন নিয়ে কাজ করা উচিত, সেটা কিভাবে করা উচিত, এটাকে রিরাইট করা উচিত না অ্যামেন্ডমেন্ট। আবার ধরেন যে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের বেশ কিছু অঙ্গীকার আছে, তারা রাষ্ট্র মেরামত, যেটি মিস্টার খান বললেন, ক্ষমতায় গিয়ে যে সেটা করবে তারও তো কোনো গ্যারান্টি নেই। অনেকে মনে করেন যে এরাই একটা উদ্যোগ নিয়ে ব্যবস্থা করতে পারে, এমনভাবে একটা মোটামুটিভাবে নিশ্চিত একটা ব্যবস্থা, যাতে করে যেই ক্ষমতায় আসুক ভবিষ্যতে সে যেন। আমি আপনাকে একটু, আপনার টেবিলে বহুবার বলতে শুনেছি আমাদের বদিউল আলম মজুমদারকে যে একটা জাতীয় সনদ প্রয়োজন আমাদের। আপনি নিশ্চয়ই সাইদ ভাই মনে করবেন যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটাকে ফার্স্ট ইন্টারিম কনস্টিটিউশন বলা হয়। উই ক্যান মেক এ সেকেন্ড ইন্টারিম কনস্টিটিউশন। যেমন ধরুন, রাজনৈতিক দলগুলি যে কাজগুলি করবে না, এটা আমার দল গেলেও করতে চাইবে না, আমি যে দলটাকে পছন্দ করি সেই দল গেলেও করতে চাইবে না। যেমন 48 থেকে 58 হচ্ছে প্রশাসন, প্রথম 48 রাষ্ট্র, এই রাষ্ট্রপতি, এরপরে মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী। তো সেইখানে রাষ্ট্রপতি 2 বারের বেশি নির্বাচিত হতে পারবেন না, এটা বলা আছে। বিএনপির 31 দফায় বলেছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। গত বছর বিএনপির 31 দফা উপস্থাপনের সময়, তো আমরা গত 28 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমরা বসছিলাম, আমরা যারা টক শো করি বিএনপি লাইনের, তো আমরা জিজ্ঞেস করলাম যে এটা তো পুতিনের মধ্যে একটা ফাঁক আছে। তখন উনি বললেন যে 31 দফাকে নেক্সট টাইম ছাপার সময় আপনারা লিখবেন যে কেউ লাইফ টাইমে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে এইটা কিন্তু কেউই এখন যদি সেটেল না হয়, দল ক্ষমতায় যাবার পরে এটা আর করবেন না। নাম্বার 2, আপনাকে বলি, আমি আপনাকে জাতীয় সংসদ 66 থেকে 66 থেকে 78 পর্যন্ত, এইখানে মূল সমস্যাটা হচ্ছে 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদে বলা আছে যে আপনি যে দল থেকে নির্বাচিত হবেন সেই দলের হুইপের ডিসিশনের বাইরে কিছুই বলতে পারবেন না। তাইলে এইখানে আমরা এটা বিএনপির 31 দফায় বলেছে আমরা যুগোপযোগী করব, এটা রিভিউ করে। তো আমরা বললাম রিভিউটা কি? আপনি রিভিউ গিয়ে পরে বললেন যে না, রিভিউ করে দেখলাম যে এটা যুগোপযোগী আছে, সঠিক আছে। তো আপনি বলেন যে অর্থ বিল বাজেট উপস্থাপনের সময় ভোট প্রদান
আর অনাস্থা ভোটের সময় ভোট প্রদান ছাড়া সর্বক্ষেত্রে সকল ধরনের কালাকানুন বা আইন কানুন প্রণয়নের ক্ষেত্রে এমপিরা মুক্ত থাকবেন, আলোচনায় মুক্ত থাকবেন, ভোট প্রদানে মুক্ত থাকবেন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটাতে সম্মত হয়েছেন উনি, যে ইয়াস এইটা হওয়া উচিত। কারণ এইটা হয়েছিল 54 থেকে যুক্তফ্রন্ট সরকারের সময়, যে হর্স ট্রেডিংয়ের, আপনি তো আরও আমাদের আগের মানুষ, হর্স ট্রেডিংকে সামনে রেখে 70 অনুচ্ছেদ করা হয়েছিল। তো আমাদের 70 অনুচ্ছেদের যে অভিজ্ঞতা, এখন আমরা এটা বলতেই পারি যে অনাস্থা ভোট ছাড়া আর বাজেটের বিল, অর্থ বিল পাস ছাড়া বাকি সব ক্ষেত্রে মুক্ত করে দেওয়া। আপনি আরেকটুকু আসেন, দেখেন 194 থেকে 116 বিচার বিভাগ, আপনি তো নিজেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো সেইখানে 95, শুধু 95কে যদি আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট আইন করে দেন, দিস ইজ দ্য ল, এটা ম্যানিপুলেশন করা যায় না, এইরকম একটা ম্যানিপুলেশন করা যাবে না, এরকম একটা ল করেন, 80% কমে যাবে বিচার বিভাগের সমস্যা। 116 অধস্তন আদালতগুলিকে আর্টিকেল 116 অনুচ্ছেদ 116কে সংশোধন করে 72 সালে যেভাবে ছিল, যে সুপ্রিম কোর্টের অধীনে থাকবে সকল বিচার বিভাগ, ম্যাজিস্ট্রেসি থেকে একেবারে জেলা জজ পর্যন্ত আপনি, এবং আইন মন্ত্রণালয় শুধু একটা কপি পাবেন, এবং সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয় স্থাপন হবে। তো সেটা যদি হয়, আপনি দেখবেন বিচার বিভাগে এইরকম সমস্যা থাকবে না। তো গেল, এই জন্য আমি আপনাকে বলছি। এবং 118 থেকে 126 হচ্ছে আপনার কি বলে, আপনার 18 থেকে 126 হচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে যদি আপনি যেটা বললেন সাইদ ভাই, এই নির্বাচন কমিশনকে এইটাকে যে আইনটা আছে, এই আইনটা একটা করছে, ঠিক আছে, এইটাকে রিয়েলি এটাকে ম্যানিপুলেট করা যায় না, আমার ইচ্ছা মতো আমি দিতে পারি না, অপোজিশনের নেতাও থাকবেন এটার সাথে ইনভলভ, এবং এটা সর্বসম্মতভাবে এই নির্বাচন কমিশনটা গঠন হবে। এইটা যদি একটা ব্যবস্থা রাখা যায় এবং সুশীল সমাজের লোকজনকে ওইটার সাথে ইনভলভ রাখা যায়, তাইলে আপনি দেখবেন যে কি বলে, এই নির্বাচন কমিশন নিয়ে যে জটিলতা আছে, এবং এই কাজগুলি করার জন্য আপনি একটা অর্ডিন্যান্স করবেন, একটা ইন্টারিম কনস্টিটিউশন বা জাতীয় সনদের মতো করবেন, সমস্ত দল স্বাক্ষর করবেন, এবং এইটা আলোচনার জন্য একটা কমিটি বা কমিশন করে দেবেন, দিয়া দরকার হলে 15 দিন চ্যানেল আইয়ের একটা স্লট ভাড়া করেন না আপনি 1 ঘন্টার জন্য, রাষ্ট্র এটার বিল দিবে। তো এটা বা সমস্ত রাষ্ট্রীয় টেলিভিশনগুলো, রাষ্ট্র টেলিভিশন দেখাবে যে পাবলিক হিয়ারিং চলবে এইটার উপর, এই আলোচনাগুলির উপর। তো হয় যদি আপনি জাতীয় সনদ করেন, আপনি বলেন এটার জন্য কতদিন দরকার, এবং এই কাজগুলি যদি আমি বলি, এই যে সংস্কারগুলি রাজনৈতিক দলগুলি ক্ষমতায় গেলে আর করতে চাইবে না, সেই কাজগুলি শুধু আপনি করেন, আর বাকি সব সংস্কার রাজনৈতিক দলগুলি করেন। আপনি জাতীয় সনদ বলতে সংবিধান কি বোঝাচ্ছেন? সংবিধানের যে অনুচ্ছেদগুলি রাজনৈতিক দলগুলি ক্ষমতায় যাওয়ার পরে আর করতে চায় না। সো কি প্রক্রিয়া সেটা হতে পারে, সেই প্রশ্ন আপনার কাছে থাকলো। আমি তার আগে মিস্টার আবু সাইদ খানের কাছ থেকে শুনে আসি যে আপনি কি মনে করেন। না, এগুলো তো সংস্কারগুলো হতেই পারে, কেন মানুষের তো সুযোগ, কিন্তু সেটা হচ্ছে সংবিধানে হাত দেয়া, সেটা হ্যাঁ, সেইটার ব্যাপারে আমি যে জিনিসটা মনে করি, যে একটা দেশের যখন পরিবর্তন হয়, যেমন আমাদের মুক্তিযুদ্ধ, এটা কিন্তু একটা জন আকাঙ্ক্ষায় পরিবর্তনটা হয়েছিল। মানুষ তারা আলাদা মানে পাকিস্তানের সঙ্গে থাকতে চায়নি, আলাদা দেশ, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ নিয়ে থাকতে চেয়েছে এবং যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল আমাদের মুক্তিযুদ্ধ। এবং এই যে অভ্যুত্থানগুলো, এই অভ্যুত্থানও কিন্তু জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এখানে জনগণ চেয়েছে। এখন যদি বলা যেতে পারে যে এটা তো কোটা আন্দোলন ছিল, ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন ছিল। হ্যাঁ, কোটা সংস্কারের আন্দোলন এর সঙ্গে জনতা সম্পৃক্ত হয়েছিল। কী জন্য? তাদের জীবন জীবিকা, তাদের নানা রকম ক্ষোভ যন্ত্রণা থেকে সম্পৃক্ত হয়েছিল। এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ ছাড়া এবং তার সহযোগীরা ছাড়া বাকি সব রাজনৈতিক দলই তাদের মতো করে অংশগ্রহণ করেছে এবং পরিবর্তনের স্বপ্ন সবাই দেখেছে, এবং জনগণের ভিতরে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে, তো এখনও নিবন্ধিত দল যারা নির্বাচন করবেন, তারা তো একটা কমিটমেন্টে আসতেই পারেন। তারা যদি একটা কমিটমেন্টে, যে এই কমিটমেন্টের ভিত্তিতে তারা নির্বাচনে
অংশগ্রহণ করবেন এবং কিন্তু কমিটমেন্ট তো ধরেন করেন, ম্যানিফেস্টো দেন, ক্ষমতায় গিয়ে পৃষ্ঠা উল্টে দেখেন না, এটা তো চিরাচরিত হ্যাঁ, প্রথা। কিন্তু কিছু কিছু জায়গা যেমন ধরুন যে তত্ত্বাবধায়ক সরকার প্রথম যে দলনিরপেক্ষ বিচারপতি শাহাবুদ্দিনে আমাদের সরকার, সেটা কিন্তু সংবিধানে ছিল না, সব দল মিলে তাকে র্যাটিফাই করেছে। তো এই র্যাটিফাইয়ের একটা শর্তে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে তো জনগণ ইত্যাদি বিভিন্ন সিভিল সোসাইটি প্রতিনিধিরা এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে এবং সেই লক্ষ্যে সেটাকেও বলতে পারি যে এটাও আমাদের একটা আন্দোলনেরই অংশ, সেই হিসাবে আমরা দেখতে পারি। এবং কিছু কিছু জায়গা আছে যেগুলো না করলে তার নিজের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হবে। যেমন ধরুন একটা দাবি এসছে এবং এই দাবিটা দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে যে নির্বাচন পদ্ধতিটা কী হবে, ভোটিং সিস্টেম কি হবে, সেখানে অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব থাকবে না এখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে যদি এই সংসদ নির্বাচিত হয়, তখন কি হবে, তারা নিজেরাই যারা সংসদ সদস্য হবেন তারা তো নিজের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না। তো এই দাবিটা সহজেই কিন্তু এখানে গ্রহণযোগ্য হয়। তারপরে যে দাবিগুলো যে রয়েছে সেই দাবিগুলো বিভিন্ন দলের ম্যানিফেস্টোতেও রয়েছে। অনেক দলই চাচ্ছে, যেমন দ্বিকক্ষ চাচ্ছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য চাইছে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যাপারে আমি যেটা শুনেছি যারা এটার সঙ্গে কাজ করছে, কেবলমাত্র বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া, বিএনপি আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে বিশ্বাস করে এবং সেটা বাংলাদেশের জন্য খুবই সঙ্গত, যুক্তিসঙ্গত এই জন্য যে সেখানে এই যে ভোট ডাকাতি, টাকার খেলা, এগুলো অনেকটা আবার দুভাবে হতে পারে, সংখ্যানুপাতিকও থাকতে পারে, ফার্স্ট পাস দ্য পোস্ট, দুটার ব্লেন্ডিং দুটো হতে পারে। নেপালে রয়েছে, নেপালে যেটা আছে মিলিয়েই হতে পারে, অনেক দেশই আছে। হ্যাঁ, নেপালে যেটা আছে মিক্সড সিস্টেম, মিশ্র পদ্ধতি, অর্থাৎ অর্ধেকের এলাকা ভিত্তিক আসছে আর বাকি অর্ধেক তারা সংখ্যানুপাতিক, ভোটের সংখ্যানুপাতিক হিসাবে আসছে। তো এই সব পদ্ধতিগুলো হতে পারে। আমার কাছে সেটা মনে হয় যে এখানে অঙ্গীকার, রাজনৈতিক নেতৃত্বের অঙ্গীকারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদেরকে সেই অঙ্গীকারটা করতে হবে এবং এই রাজনৈতিক অঙ্গীকারেরই প্রতিফলন হয় সমস্ত সংগ্রাম এবং তার প্রকাশ ঘটে সংবিধানের মধ্য দিয়ে। অতএব এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, দীর্ঘদিনের লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য এবং সেই গণতন্ত্রের লড়াইয়ের বাঁকে বাঁকে বিভিন্ন রকম কমিটমেন্ট আসছে, বিভিন্ন রকম দাবি দাওয়া উত্থাপিত হয়েছে, যেগুলো অনেক দলের সংবিধানে মানে গঠনতন্ত্রে সন্নিবেশিত আছে, অনেকটা নাই। কিন্তু সেই সমস্ত ব্যাপারে একটা কমন জায়গা আসাটা আজকে সময়ের দাবি এবং এর সঙ্গে এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে তারা যদি একটা কমন জায়গায় আসে, কমনস উনি যেটা সনদ বলেছে সেটা একটা অভিন্ন দলিল তারা যদি প্রকাশ করে, তবে তার ভিত্তিতেই আমার মনে হয় সমস্যার সমাধান হতে পারে এবং সেটা আমাদের সংবিধানকে এমন কিছু না, সংবিধান তো আমাদের বেসিস আছেই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে তোলা সংবিধানের ভিত্তিতেই আমরা এই কাজগুলো, কার্যক্রমগুলো করা সম্ভব। অ্যামেন্ডমেন্ট না নতুন সংবিধানও লেখা সম্ভব, ওটাকে বেস করে ধরে। হ্যাঁ, এটা করা সম্ভব। হ্যাঁ, এটাকেই অ্যামেন্ডমেন্ট, আপনি যেটাই বলেন এটাতে অ্যামেন্ডমেন্ট, বেসটা যদি এটা থাকে। অ্যামেন্ডমেন্ট করতে হলে তো আপনাকে ওই ওই সংসদে পার্লামেন্টে যেতে না, হবে, সেটাকে গিয়ে এই ধারায় যে উনি আরো ভালো বলতে পারবেন, ইহার পরিবর্তে উহা, এইভাবে করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে একেবারে পুরো ফ্রেশ লেখা, হ্যাঁ আপনি ৭১ মাথায় থাকলো, আপনি ২৪ মাথায় থাকলো, সেভাবে ধরে ধরে করা যেতে পারে। সেগুলি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, এক্সপার্ট লেভেল আলোচনা হতে পারে। এমনকি আমরা এই ব্যাপারে মানে আমাদের বিচার বিভাগের, অর্থাৎ আমরা আদালতেরও মতামত গ্রহণ করতে পারি, কেননা আমাদের সংবিধানের ইন্টারপ্রেটার তো হচ্ছে আদালত, সর্বোচ্চ আদালত, সুপ্রিম প্রশ্ন কোর্ট। তো পরে আসবে, কিন্তু না, সেই ক্ষেত্রে সংবিধান তো জনগণের ইচ্ছার প্রকাশ আর কি। হ্যাঁ, না, সেই ক্ষেত্রে করণীয়র ক্ষেত্রে যে এইভাবে অগ্রসর হতে যাচ্ছে সেই ব্যাপারে মতামত গ্রহণ করা যেতে পারে। যেমন আজকের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আদালত এই হতে পারে আদালতের একটা সম্মতি প্রকাশ করেছে, আদালত একটা মত দিয়েছেন। অতএব এই ধরনের মতামতও আমার মনে হয় নয়, সেইটা এটাও চ্যালেঞ্জ হতে পারে, এই ধরনের মতামতও গ্রহণ করা যেতে পারে। জি, মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, এখানে সমস্যাটা হলো কি, আমি আপনাকে বলি যে সমস্যা বলেন, সম্ভাবনা বলেন, সমাধানও বলেন। সংবিধান হচ্ছে সারা পৃথিবীতেই বলা হয় যে এমন একটা দলিল, এটা হচ্ছে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়। আমাদের এখানে যেহেতু আইনজীবীরা এটা তৈরি করেছিলেন, ওনারা বলছেন এটা নাকি সর্বোচ্চ আইন, বেসিক্যালি এটা সর্বোচ্চ অভিপ্রায়। আমরা কিভাবে ইউনাইটেড থাকবো, ন্যাশনাল ইউনিটি আমরা কিভাবে চলবো,
এই একটা কন্ট্রাক্ট, একটা মিউচুয়াল কন্ট্রাক্ট হচ্ছে সংবিধান। বেসিক্যালি এটা আইন, সংবিধান কোনো প্যানাল কোড না, আসলেই সংবিধান কোনো প্যানাল কোড না এটা। তো এইখানে একটা বড় সমস্যা। আমি আপনাকে বলি যে মূল জায়গাটাই হচ্ছে একটা সুষ্ঠু অবাধ জেনুইন নির্বাচন ব্যবস্থা যদি এস্টাবলিশ করতে পারে এই গভর্নমেন্ট, আমাদের যে 80% যে সমস্যা এটা নাই, শেষ হয়ে যাবে। আপনাকে ব্রিটিশ ল তো আপনি তো খুব ভালো করে জাহাঙ্গীরনগরে খুব ভালো করে পড়াচ্ছেন। ব্রিটিশ লতে যে এত কিছু লেখা নাই, ওরা ভালো করে চলছে না। আসলে এখানে যিনি শাসক হবেন তার সদিচ্ছাটা কতটুকু এটার উপর নির্ভর করে। আপনি ব্ল্যাক ল একটা ভালো আইনও খারাপ আইনে পরিণত হতে পারে যদি এটার প্রয়োগটা খুব খারাপ হয়। আপনি দেখবেন যে যে বিএনপির সময়, বেগম খালেদা জিয়ার সময় র্যাব এটার যে আইনটা, এই র্যাবের কেউ একমাত্র মোফাক্খারুল ইসলাম চৌধুরী মুফা ছাড়া আর একজন ব্যক্তিও বিএনপির সময় কোনো রাজনৈতিক ব্যক্তি র্যাবের হাতে নিহত হন নাই। ওই সময় র্যাবকে নিয়ে মোটামুটি মানুষ মানে রাজনৈতিক ব্যক্তি না, বিরোধী দলের রাজনীতি, বিরোধী দলের রাজনীতি কোনো কিন্তু বিএনপির তো অনেকে অপারেশন ক্লিন হার্টে, অপারেশন ক্লিন হার্ট তো সেটা তো আরেকটা কিন্তু সেটা তো র্যাবই করেছে। এবং তখন আমরা জানি যে ছাত্র না, দলের তখন র্যাব গঠন হয় নাই। 2002 সালের অক্টোবর মাসে, না এটা বলতে 2002 সালের অক্টোবর মাসে, আপনি ওইটার কথা বলছেন। 2002 সালের অক্টোবর মাসে ক্লিন হার্ট হয়, আর র্যাব হয় প্রায় 4000 2004 সালে। তো আমি বলছি যে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আইন না, র্যাবের জন্য এই আইনটাই তো ছিল। তো র্যাব এইরকম ঘাতক হয়ে উঠলো কিভাবে? তাইলে ঘাতক হচ্ছে সরকার এবং রাষ্ট্র চেয়েছে তুমি ঘাতক হও। আমার হাতে ছুরি আছে, আমি সবসময় যেটা দিয়ে মাছ কাটি, ঘর কান্না করি, রান্নাবান্না করি, ওইটা দিয়ে তো আমি খুনও করতে পারি। তো এইটা একটা হচ্ছে রান্নাবান্নার জীবন রক্ষার কাজ করে, আর একই জিনিস দিয়ে আবার খুনও করা যায়, জীবন সংহারও করা যায়। তো এটা হচ্ছে যে শাসক তার সদিচ্ছা কতটুকু তিনি কীভাবে ব্যবহার করবেন এইটার উপর নির্ভর করে। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাকে এটা ওপেন হওয়া উচিত যে দেশের সামরিক বাহিনীর একটা ভূমিকা থাকা উচিত। 2014 সালে, 13 সালে এবং 15 সালে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা কিন্তু কম হয় নাই। সেই সময় যদি সামরিক বাহিনী উদ্যোগ নিতেন তাহলে এটা থেমে যেত। এই যে স্বৈরাচারের প্রলম্বিত ছায়া, এটা দীর্ঘ সময় 24 সাল পর্যন্ত এটা থাকতো না। তো এই জন্য আমি বলছি দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা অংশগ্রহণ শাসনের ক্ষেত্রে, ক্ষেত্রে আমি আপনাকে বলি মরহুম তরিকুল ইসলাম, উনি আমাকে 2016 সালে খুব হতাশার সাথে বলেছিলেন যে দেশে আমার স্বাধীন দেশের উপযোগী সশস্ত্র বাহিনী নাই, এখানে গণতন্ত্র, আমি হতাশ গণতন্ত্র নিয়ে। উনি বলছেন ডেমোক্রেসির লাস্ট রিসোর্ট হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী, কোর্ট না। তরিকুল ইসলাম আমাকে বলেছেন, ওনার সাথে বিএনপির কনস্টিটিউশন নিয়ে আমরা কাজ করছিলাম। তো এই জন্য আমি আপনাকে দেখি যে এইবার আমি বলবো যে সশস্ত্র বাহিনী, আপনার এখানে আলোচনা হচ্ছে, মিরপুরে দেখেছেন, আপনি দেখেছেন, কি বলে যে উত্তরায় দেখেছেন, জনগণের সাথে সশস্ত্র বাহিনী, ওইদিকে পুলিশ সেনাবাহিনীর দিকে, জনগণের দিকে গুলি করে একটা দুম, আর সশস্ত্র বাহিনী গুলি করে আওয়াজটা, দুটা আওয়াজ। এবং যুদ্ধের সময় যে কোনো বাহিনীকে প্রথম আওয়াজ শেখানো হয়। তো আমরা মুক্তিযোদ্ধাদের সাথে শুনলাম যে সেই দিন একজন আলাপ করছিলেন যে প্রথমে আওয়াজ শেখানো হয়, গুলির আওয়াজটা কোন অস্ত্রের আওয়াজ কেমন। তো এই জন্য আমি বলছি যে এইবারও সশস্ত্র বাহিনীর যে ভূমিকাটা, এটার জন্য আমি সশস্ত্র বাহিনীর যে 3 বাহিনীর প্রধানকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে তারা এই উদ্যোগটা নিয়েছেন এবং এই স্বৈরাচারের প্রলম্বিত ছায়াকে তারা অন্তত শর্ট করেছেন। আর নাহলে আরও প্রাণহানি হতো, আরও বেশি প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। তো সেই ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে এই যে আমরা যেটা বলছি, তো যে নির্বাচন ব্যবস্থা এবং সশস্ত্র বাহিনী কি ক্ষেত্রে অন্তত একটা রিটেন না হলে একটা জাতীয় ঐক্য থাকা উচিত যে এইটুকুন ব্রেক করলে অন্তত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষ নেবেন। আর এইখানে আপনি দেখবেন যে এই গত 15 সংশোধনীতে বলা হয়েছে যে
কেউ যদি এই সংবিধানের কোন রকম ব্যত্যয় ঘটায়, স্থগিত করে, বাতিল করে, তাহলে মৃত্যুদণ্ড হবে। আমি একটু মূল প্রসঙ্গটাতে, যে সংবিধানে যে কথা আমরা বলছিলাম, সেখানে এটা কিভাবে করা যেতে পারে? মানে এই সরকার তো, এখানে কোনো পার্লামেন্ট নাই, এখানে সরকার তো একটা সংবিধান হুট করে করতে পারে না, অধ্যাদেশের বলে একটা নতুন সংবিধান। আমি আপনাকে বলি, প্রক্রিয়াটা কি হবে? জনগণের, আপনি বলেন যে সংবিধানটা তো হচ্ছে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়। প্রথম কথা হচ্ছে এই সরকার হচ্ছে জনগণের দ্বারা প্রতিষ্ঠিত একটা সরকার। প্রথম কথা হচ্ছে কোনো সমস্যা এই সরকার যদি, আমি আপনাকে বলি, জনগণের অভিপ্রায়কে লিপিবদ্ধ করে এবং এটা সমস্ত দলের যদি মতামত নেয়, আমি একটা পাবলিক হিয়ারিং এর মাধ্যমে বলতেছি, মতামত নেয় এবং এইগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন বলে তারা যদি একটা দলিলে সই করেন এবং এটা পরবর্তীতে তারা, এবং এখন একটা অর্ডিন্যান্স হবে এবং পরবর্তীতে এইগুলো সংবিধানে হবে, ইনক্লুশন হবে, দেন আমি আপনাকে বলি স্রেফ এই পথটাতেই সংবিধান রিরাইট করা। আমি জানি না কার কি মতামত, আমি এই ক্ষেত্রে আমার পার্টির মনে করি, আমার পার্টি যেভাবে আলোচনাটা করছে, যে সংবিধানে এই জিনিসগুলিকে সংশোধনের মাধ্যমে একটা বড় সংশোধনী হবে। ষোড়শ বা ষোড়শ একটা হয়ে গেছে, সপ্তদশ সংশোধনী, এইরকম একটা সংশোধনের মাধ্যমে আমরা পরবর্তী পার্লামেন্ট করবে এবং এটা একটা অর্ডিন্যান্স আকারে থাকবে এবং সব কিছু মিলিয়ে তো একটা সংশোধনী তো দরকার হবেই, রেটিফিকেশন তো দরকার হবেই। এই রেটিফিকেশন টোটালটা ইনক্লুড হবে। জি, মিস আবু সাঈদ খান। আমার কাছে যেটা মনে হয় যে জনগণের অভিপ্রায় হচ্ছে গুরুত্বপূর্ণ। জনগণের আকাঙ্ক্ষায় একটা পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের সুফলটাকে ধরে রাখতে হবে। এবং আমরা বিগত দিনের কখনো পরিবর্তনের সুফলগুলোকে ধরে রাখতে পারিনি। যেমন ধরুন যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষায় স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারিনি। আমরা সেই পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে আমরা মেরামত করেছি। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তখন একটা গণতান্ত্রিক বিধিবিধান, বেতার, টেলিভিশনের স্বায়ত্তশাসন, কালাকানুন বাতিল, 3 জোটের রূপরেখা যেগুলো ছিল, আমরা কিন্তু সেটা বাস্তবায়িত করতে পারিনি। এবং আমরা দেখলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্যে যে নির্বাচন হলো, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, কেউ 90-এর অঙ্গীকার সবাই ভুলে গেল এবং তারা বরং স্বৈরাচারের পথেই তারা হাঁটতে লাগলো। তো এইগুলো হয়েছে। এখন কে বেশি হেঁটেছে, কে কম হেঁটেছে, কে কী করেছে, সেগুলো সব স্পষ্ট, সেগুলো নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। কিন্তু আমার মনে হয় এটা আর একটা সুযোগ আসছে। কিন্তু বারবার তো মানুষ রক্ত দিয়ে এই ধরনের শুধরাতে পারে না পরিস্থিতি। এবার প্রায় 1000 মানুষের রক্ত, ছাত্র, যুবক এবং শ্রমিকের রক্তে যে পরিবর্তনটা ঘটেছে, এই পরিবর্তনটা এবং সারা দেশে একটা জাগরণ এসছে এবং মানুষের কিন্তু চিন্তা চেতনায় সব কিছু কিন্তু বদলে গেছে। যেমন ধরুন যে বিশ্ববিদ্যালয়ে যেতে মানুষ ভয় পেত এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছিল, কিন্তু এবার আমরা কি দেখলাম যে আস্থা ফিরে এসেছে। মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছুটেছে। এর কারণটা কি? তারা জানে যে এই তরুণরা এটা ঠিকমতো পৌঁছে দেবে। এই যে আস্থাটা তৈরি হয়েছে এবং আন্দোলনের মধ্যে দিয়ে সর্বস্তরে মানুষের একটা আস্থা এবং একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এই আকাঙ্ক্ষাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং সেই আকাঙ্ক্ষা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এই কোনো সংবিধানেই বিপ্লব, অভ্যুত্থান, সংবিধান কিন্তু কোনোটা বাধা নয়। এবং এই পরিবর্তন সর্বজন স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত যে আন্দোলনের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়। অতএব এই পরিবর্তনকে ধারণ করতে হবে। এটার হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব আমার কাছে। এটা হলো ঐতিহাসিকভাবে এটা গুরুত্বপূর্ণ। এর একটা জনগুরুত্ব আছে, রাজনৈতিক গুরুত্ব আছে এবং সেই অঙ্গীকারটা যাতে সংবিধানে প্রতিফলিত হয় সেই ব্যাপারে একটা সম্মিলিত মতৈক্য গড়ে তোলা যায় এবং তার ভিত্তিতে আমরা অগ্রসর হতে পারি। পরবর্তীতে এটা র্যাটিফাই করার তো বিধান তো রয়েছে, অনেক কিছুই তো পরবর্তীতে র্যাটিফাই করা হয়েছে। তো আমরা এটাও পরবর্তী অধিবেশনের অর্থাৎ এটাকে আমরা র্যাটিফাই করতে পারি যদি প্রয়োজন হয়। আমি জানি না যে, যদিও এই প্রভিশনটা তো এখন আমাদের গণভোটের প্রভিশন নেই, কিন্তু আদালতে তো গেছে এই ব্যাপারটা নিয়ে, এটা একটা হতে পারে। এবং আমার কাছে সেটা সেই জায়গা থেকে
যে জিনিসটা হচ্ছে যে আদালত গণভোটের বিধান নাই, কিন্তু যদি সরকার মনে করে যে তারা জনগণের মতামত নিয়ে কিছু করতে চায়, আদালত বা কেউ সেটাকে কিভাবে উড়িয়ে দিবে? জনগণের মতামত নেওয়া তো খারাপ কিছু না রাষ্ট্র পরিচালনায় কাজ। সেটাই, কিন্তু আমাদের সংবিধানে উনি আরো ভালো বলতে পারবেন। আমাদের সংবিধানে তো সংবিধানে নেই, আমি বলছি যে তারপরেও কোনো গণভোটের সরকার যে যদি- এটা ছিল সেটা নেই, আগে 72-এর সংবিধানে ছিল। এটাকেও আদালতের মাধ্যমে বোধহয় আদালতে এই ব্যাপারে কেউ আদালতে গিয়েছেন এবং এটাকে আদালতের মাধ্যমে এটা পুনঃপ্রতিষ্ঠিত করা যেতে পারে। জি। আমি আপনি গণভোট আমি আপনি বলি, গণভোটের প্রশ্নে আপনি দেখবেন যে 1975-এর 4র্থ সংশোধনীর পরে কিন্তু গণভোট প্রয়োজন ছিল, হয় নাই। যাই হোক, গণভোটের বিধানও তখন ছিল না বোধহয়। আচ্ছা, তো তো এটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংশোধনীর গণভোট আগেই আনা হয়েছে। পঞ্চম অর্ডিন্যান্সের মাধ্যমে গণভোটের প্রভিশনটা যুক্ত করা পঞ্চম এবং- সংশোধনীতে এবং- সেটা এবং 77 সালের 30শে মে গণভোট হয়। আপনি দেখবেন যে আমাদের একাদশ এবং দ্বাদশ সংশোধনীর পরেও কিন্তু গণভোট আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে গণভোট করার জন্য, গণভোট যদি সরকার করতে চায়, এইটার জন্য প্রভিশন, এটা এইগুলো হচ্ছে সদিচ্ছার ব্যাপার, এইগুলো নিয়ে ধাক্কাধাক্কির কোনো টানাটানির ব্যাপার নাই। আমি আপনাকে বলছি বেসিক্যালি সংবিধানটা হচ্ছে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়, এবং ডক্টর ইউনূস জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ে মানে ভোটাভুটির চেয়েও বেশি উনি এখন যে জায়গাটাতে আছেন। সবার কাউকে জিজ্ঞেস করেন যে এমন কেউ আছে যে বলার যে ইউনূসের সরকারকে মানি না? আমি একমত নই ইউনূসের সরকারকে নিয়ে, ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে একমত নেই, এটা বলতে পাওয়া যাবে না কাউকে খুঁজে। গোপনে আছে কেউ কেউ, এই কথা বলার সাহস নাই সামনে এসে দাঁড়াইয়া। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ওনারা যদি, যেটা আমি বললাম, স্রেফ সমস্ত ফরমানের মাধ্যমে এখন চলবে রাষ্ট্র, সংবিধান আছে পাশাপাশি, ফরমানের মাধ্যমে চলবে, এবং এই ফরমানগুলি একটা রেটিফিকেশন তো লাগবেই, একটা সংশোধনী লাগবে। এই সংশোধনীর মধ্যে সবগুলি প্যাকেজ ঢুকবে, এইটা অঙ্গীকার করবেন একটা জাতীয় সনদ। আমি মনে করি বদিউল আলম মজুমদারের কাছে কাজটা করা আছে, এইটাকে যা শুধু ডেকে সবাইকে নিয়ে সময় উপযোগী করা, মানে ওয়ার্কিং পেপারটা রেডি আছে, এটা সামনে পেছনে প্লাস মাইনাস করার জন্য আমার মনে হয় যে অনেক বড়, আমরা অনেকে বলতেন যে বদিউল আলম মজুমদার বলেন যে এইরকম একটি জাতীয় সনদ হওয়া দরকার। আমি সেই দিনের সাথে আলাপ করেছি, ওনাকে আমি যখন বললাম যে স্যার আপনার এইটা এখন আর ইউটোপিয়া না, এটা এখন একটা জাতীয়, এটা বাস্তবতা, তো উনি খুব খুশি। তো আমি এই জন্য বলছি যে অলরেডি একটা ওয়ার্কিং পেপার আছে, এইটার উপর কাজ করতে পারে সরকার, এবং বদিউল আলম মজুমদার তো ওনাদের কাছাকাছি লোক। এখন একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে সংবিধানে হাত দেয়া বলেন আর নির্বাচন অনুষ্ঠান বলেন, আওয়ামী লীগকে এই জায়গায় কিভাবে দেখতে চান, বা আওয়ামী লীগ এর সঙ্গে কিভাবে সংযুক্ত হবে, বা আদৌ হবে কি না, বা নাকি হতে পারবে না, সেটা কিভাবে নির্ধারিত? আমি আপনাকে বলি, বিএনপি যেটা বলেছে সেটা হচ্ছে যে বিএনপি বলছে আমরা জনগণের চয়েসকে আমরা কার্টেল করার পক্ষে নেই, এইটা হলো বিএনপির মতামত। কিন্তু আমি আপনাকে বলছি যে আমি আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কি, আওয়ামী লীগ আমার কাছে ক্ষমা চাইছে? একটা দল বলতেছে আমরা আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছে, ঘোষণা করেছে আওয়ামী লীগের জন্য। হু আর ইউ? আপনার কাছে সাধারণ ক্ষমা চাইছে? তো এইখানে আওয়ামী লীগ, প্রথমত হচ্ছে আওয়ামী লীগের যে ব্যক্তিরা সংবিধান এবং আইন লঙ্ঘন করে এই গণহত্যা চালিয়েছেন, এই ব্যক্তিদের বিচার হবে। একটা, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা আছে, 2009 সংশোধনী আছে, পরবর্তীতে এটার যে সাক্ষ্য আইন, এইটা এভিডেন্স অ্যাক্ট, এটাও সংশোধন করা আছে, সেই আইন অনুযায়ী এদের বিচার হবে। এই বিচারে যদি দেখা যায় যে আওয়ামী লীগ দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে গণহত্যার, যে 4 তারিখের গণহত্যা, 2 তারিখের, 3 তারিখের, 4 তারিখের গণহত্যা, 5 তারিখেও হয়েছে। 5 তারিখে আমার একেবারেই বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং, এক বানিয়াচংয়ে 5 তারিখে 9 জন মানুষকে মারা হয়েছে, খুন করা হয়েছে গুলি করে, এবং একজন এসআই গুলি করে 9 জনকে মেরেছে। তো সেইখানে আমি আপনি বলছি যে
এই লেভেলে যে ইয়েটা হয়েছে, তো এইগুলোর তো বিচার হবে। বিচার হওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক দলগতভাবে দল হিসাবেও সে দায়ী, তাহলে দল হিসাবে যে অন্যান্য স্ট্যাটিউট আছে আমাদের আন্তর্জাতিক ইয়ে আছে, এইগুলাতে যদি দেখা যায় যে যেমন রুম স্ট্যাটিউট আছে অর্থ চোরাচালানির ব্যাপারে, আওয়ামী লীগ যদি সরকার যৌথ সিদ্ধান্তে যদি এই টাকাগুলি পাচার হয়ে থাকে, আওয়ামী লীগেরও তো বিচার হবে। এই বিচার আচার হওয়ার পরে বিচার আচার হইতে খুব বেশি সময়ের দরকার নাই। আইসিটি এই ট্রায়াল যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল, এটাতে বিচার আচার খুব বেশি সময় লাগে না। এইটার পরে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আওয়ামী লীগ সম্বন্ধে। আওয়ামী লীগ তো রিভাইভ করতে চায়, আওয়ামী লীগ তো আছেই, নিষিদ্ধ তো না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ না। আওয়ামী লীগের রাজনীতি যদি জনগণ দেখা যায় যে জনগণের সহ্য সীমার মধ্যে আছে, আওয়ামী লীগ রাজনীতি করবে, সেটা আওয়ামী লীগ ডিসাইড করুক। আওয়ামী লীগ ডিসাইড এবং করুক, তারা যদি জনগণের ক্ষোভ মোকাবেলা করতে পারে, সেটাও করতে পারে, তারা সংশোধিত হতে পারে, তাদেরকে ডিসাইড করতে দেন গেল এটা। আর জনগণ আসুক, এসে মাঠে দেখুক যে আওয়ামী লীগকে মানুষ কিভাবে গ্রহণ করে। তবে আমি আপনাকে বলছি, আমি সুবিচারের পক্ষেও নাই, শেষ করে আসতে হবে, সুবিচারের পক্ষেও নাই, অবিচারের পক্ষেও নাই। আমি জাস্ট জাস্টিস, যথাযথ যে বিচার হবে এই বিচারের পক্ষে। তো বিচার হওয়াই তো সুবিচার। হ্যাঁ, বিচার, জাস্ট বিচারের পক্ষে। তো বিচার হবে, যথাযথভাবে বিচার হবে। বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগ, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ কীভাবে রাজনীতি করে। আবু সাইদ খান। না, আমিও মনে করি যে যেসব মতগুলো আছে, যে দলগুলো আছে, তো আওয়ামী লীগ তো এখনও আছে, তার নেতৃত্ব নিয়ে এবং যারা এর জন্য অভিযুক্ত তারা তো প্রচলিত আইনে আমাদের দেশে তাদের বিচার হবে। সে এবং অপরাধীরা, অন্য অপরাধীরা যেখানে যে অবস্থা আছে তাদের বিচার হবে। কি সরকার এখন হলো যে নির্বাচনে আমাদের একটা যে সনদ, এটা হতে পারে যে একটা সেই সনদ কিংবা একটা নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে যে সনদ ঘোষণা করা হবে সেটার সাথে একমত যারা হবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচনে আমার কাছে যেটা হচ্ছে যে কোনো মতকে অবদমন করা, এটা গণতন্ত্র অনুমোদন করে না, বরং সব মত এবং সব পথের মধ্য দিয়ে অগ্রসর হওয়া দরকার। এমনকি যেটা যে মতটাকে পছন্দ না করলেও সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই মোকাবেলা করতে হবে। যেমন আমরা ভারতের ক্ষেত্রে কি দেখি যে দল ভারতে মোদির এই হিন্দুত্ববাদী সরকারকে সেখানকার অনেক দলগুলো পছন্দ করছে না, কংগ্রেস সহ বাম দলরা পছন্দ করছে না, কিন্তু তারা অন্য পথে নয়, তারা আন্দোলন নির্বাচনের মধ্য দিয়ে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করছে। অতএব আমাদের দেশে একটা অবাধ এবং সুষ্ঠু অর্থবহ নির্বাচনের রেওয়াজটা প্রতিষ্ঠা করা দরকার, সেই সংস্কৃতি গড়ে তোলা দরকার, যে সংস্কৃতি এবং রেওয়াজ সব মানুষকে তার অধিকারের প্রশ্নটা সে গণতান্ত্রিক উপায়ই করবে। তার ভোটদানের ক্ষমতাটা দরকার। আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে যে জনগণের কাছে ভোটদানের ক্ষমতা নেই, এবং বিশেষ করে এই যে 15-17 বছরে যারা নতুন প্রজন্ম তারা ভোট কি এটা তারা দেখে নেই, এবং একটা জোরপূর্বক 17 বছর বিশেষ করে 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। অতএব এই ভোটাধিকার ফিরিয়ে আনার দরকার, এবং ভোটাধিকার ফিরিয়ে আনার মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হতে পারে, আবার সচল হতে পারে, এবং এইটাই হচ্ছে জনগণের অভিপ্রায়ের অন্যতম লক্ষ্য, এবং সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। তবে তার আগে সংস্কারটা করতে হবে। ওনার সঙ্গে আমি একমত, রাজনৈতিক দলগুলো সংস্কার করবে না, কখনো করে না, এবং তারা যখন বিরোধী দলে থাকে, রাস্তায় থাকে, গণতন্ত্রের কথা বলে, ক্ষমতায় গিয়ে সেটা ভুলে যায়। তো এইটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি আমাদের। অতএব সেই জায়গা থেকে আজকে ঐক্যমত্যের ভিত্তিতে কিংবা আজকে এই সরকারের মাধ্যমেই আমাদের একটা সংস্কার করতে হবে। এই জন্য এই সরকারকে যৌক্তিক সময়ও দিতে হবে, সেটা 2 বছর হোক, 3 বছর হোক, কয় বছর দরকার আমি জানি না, কিন্তু সেই সময়টা তাকে দিতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোর উতলা হওয়ার সুযোগ নেই, বরং যেনতেনভাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার একই অবস্থার কিন্তু সেটা তো নির্ভর করবে যে সরকার বলবে যে আমি এই কাজ করব এবং আমার এত, আমার কাছে মনে হয় সেটা আপনি যৌক্তিক যে সরকারকে না বললে তো হবে না। হ্যাঁ, সরকারকে তার কাজের কি কাজ করতে চান সেই ব্যাপারে তার একটা সুস্পষ্ট পথরেখা সরকারকে নির্দেশ করতে হবে। আর একটা লাইন যুক্ত করা যেতে পারে, একটা লাইন শেষ করব। ক্ষমতাকে, রাষ্ট্র ক্ষমতাকে মুনাফা লাভের যে উপায়, এই পন্থাটাকে বিলুপ করতে হবে।
এবং প্রত্যেকে ক্ষমতায় যাওয়ার আগে তিনি সম্পদের হিসাব দিবেন এবং যাওয়ার দিন সম্পদের হিসাব দিয়ে যাবেন। এবং শুধু ক্ষমতায় যারা না, সবারই দেওয়া দরকার। আমাদের সবারই না, যে যে সেটা তো অবস্থানে ঠিক আছে আছে। সেই হিসাবটা দেওয়া উচিত। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং তৃতীয় মাত্রা ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হতে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর এবং মিস্টার আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা যেটা বলছিলেন যে তারা সরকারকে সময় দিতে চান, সহযোগিতা করতে চান, সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, ব্যর্থ হলে চরম বিপদ। এবং একই সঙ্গে তারা একথাও বলছেন যে সরকার কি আসলে বলতে হবে সে কি কাজ করবে, কতদিনের মধ্যে সেই কাজ শেষ করবে, জনগণ তখন সময় দেবে, সেটা যৌক্তিক মনে করলে অবশ্যই দেবে, যৌক্তিক মনে না করলে জনগণ তার কথা জানাবে। সংবিধান নিয়ে কথা হচ্ছে, এই বিষয়ে ওনাদের কোনো ভিন্ন মত নেই যে সংবিধানটাকে সেটা কোন প্রক্রিয়া হবে, কীভাবে হবে, তার চেয়ে বড় কথা হচ্ছে সংবিধানটাকে ঢেলে সাজানো দরকার এবং সেটা আসলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে করবে না। যা কিছু করবার প্রক্রিয়াটা এই সরকারের সময় সেটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় মানে রাজনীতিতে থাকবে কি থাকবে না, কিভাবে থাকবে সেটা নির্ভর করবে মূলত আওয়ামী লীগের উপরেই। তারা যেভাবে চাইবে, যেহেতু নিষিদ্ধ দল নয়, তারা জনগণকে কিভাবে ফেস করবে সেটা তাদের ইস্যু। নির্বাচনে অবশ্যই তারা অংশগ্রহণ করতে পারে, কিন্তু তার শুদ্ধিকরণ সে কীভাবে করবে বা শুদ্ধিকরণ ছাড়াই সে কীভাবে রাজনীতিতে টিকে থাকবে সেই চ্যালেঞ্জটা মূলত তার। কিন্তু সরকার বা রাষ্ট্র এখন পর্যন্ত দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করেনি। কিন্তু আওয়ামী লীগের যারা নানা রকমের অপরাধের সঙ্গে যুক্ত, অবশ্যই তাদের বিচার করতে হবে। এবং শেষ কথা যেটা ওনারা বলছেন, রাষ্ট্র যেন কখনো, রাষ্ট্রীয় ক্ষমতা যেন মুনাফা লাভের জায়গায় পরিণত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।